পশ্চিমবঙ্গের ভোট বাজার একেবারে সরগরম। আর সেই ভোটের প্রচার কি করছেন নেতারা, প্রার্থীরাই বা কি কথা বলছেন, আর সব থেকে বড় যারা সেই ভোটার তারাই বা কি ভাবছেন, সব তত্ত্ব তালাশে কলকাতা টিভির ক্যামেরা নিয়ে আমরা পথে পথে। আজকে সারাদিন রয়েছি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে। এখন আমরা যাব মোহাম্মদ সেলিমের কাছে, তার সঙ্গে কথাবার্তা বলতে। আমরা মোহাম্মদ সেলিমের প্রচার সঙ্গী হয়ে এখন এসেছি পুরুলিয়া জেলার বান্দোয়ানে। বান্দোয়ান একটি শিডিউল্ড ট্রাইব সংরক্ষিত আসন এবং জনসমষ্টির দিক থেকেও আদিবাসী প্রধান অঞ্চল। এখানে বিভিন্ন ধরনের আদিবাসী থাকেন, ভূমিজ, সাঁওতাল, মুন্ডা, কুর্মি, কম বেশি এই পুরো অঞ্চলে ছড়িয়ে থাকেন। সেরকমই একটি এলাকায় প্রচার স্বার্থে এসেছেন সিপিএমের শীর্ষ নেতা, এ রাজ্যের দেশেরও শীর্ষ নেতার নেতৃত্বের অন্যতম মোহাম্মদ সেলিম। আমার প্রথমেই জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, সকাল থেকে শুরু করেছেন, সকালে এই কাঠফাটা রোদ্দুরে বড় পদযাত্রা করেছেন। আমাদের দেশে যে বয়সটাকে প্রবীণ নাগরিকের সীমারেখা বলে ধরা হয় সেটা কয়েক বছর আগেই পার হয়ে গেছে। ক্লান্ত লাগে না? দেখো, আমরা যেহেতু সারা বছর ধরে আন্দোলন সংগ্রামের মধ্যে থাকি, মানুষের মধ্যে থাকি, এই যে নানান জনগোষ্ঠীর কথা বললে, যখন দেশে রাজনীতি এমন হচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে, বিভক্ত করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সবাই যখন লোকনৃত্য সহকারে বাদ্যি বাজিয়ে নিজেদের একটা উৎসবের মতো করে গণতন্ত্রকে সেলিব্রেট করে এবং অংশগ্রহণ করে, তখন এই উৎসাহ আরও বেড়ে যায়, আমাদের ক্লান্তিটা দূর হয়ে যায়। একা পথ চললে অল্প দূরত্বেই ক্লান্ত হয়ে যায় লোকে, কিন্তু অনেকের সঙ্গে যখন একসঙ্গে আমরা হাঁটি তখন দীর্ঘ পথ অতিক্রম করলেও ক্লান্তি আসে না। আজও ভালো লাগে না শয়ে শয়ে মানুষ হাঁটছে দেখে? একটা মানুষের মুখ, কারণ আমরা তো কোনো একজন নেতা বা একজন নেত্রীর মুখ দেখে তো রাজনীতি করি না। এই যে প্রান্তিক মানুষ, সবচেয়ে দুর্বল অংশের মানুষ, যে গান্ধীজির ভাষায় অন্তিম পংক্তি মে ব্যাঠা হ্যায়, খাড়া হ্যায়, তো সে তো অপেক্ষারত স্বাধীনতা আন্দোলনের পরে যে ফলটা পাওয়ার কথা, যে ন্যায়ের কথা, গণতান্ত্রিক অধিকারের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক এবং সামাজিক ন্যায়। তো আমাদের দেশে শুধু ভোটাধিকার দেওয়া হয়েছে, মানে একটা ন্যায় হয়েছে যে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার দেওয়া হলো, এখন সেটাও এসআইআর নাম করে কাড়া হচ্ছে। আর আমরা লড়ছি তারপরে সামাজিক ন্যায়, জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সমতা, সাম্য, সেটা এখনও পাওয়া যায়নি। সেই জন্যই সেই অধিকার বোধেই লড়াই হচ্ছে। তার সঙ্গে অর্থনৈতিক এবং অর্থনৈতিক সাম্যের বদলে এখন বৈষম্য আরও বাড়ছে। যত প্রান্তিক মানুষ, তার আয় কমছে, ব্যয় বাড়ছে, তার খাদ্যের সংকট হচ্ছে, তার কাজ নেই, তার জ্বালানি সংকট আছে, তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার পরিবহন, তার যোগাযোগ, সর্বত্র সে একটা যন্ত্রণা জ্বালা নিয়ে আছে। সুতরাং নির্বাচনকে এখনও মনে করা হয় যে এই সামাজিক ন্যায় প্রতিষ্ঠার একটা অংশ হবে, বৈষম্য দূর করার একটা অংশ হবে। যদিও সেটা সবটা নয়, কিন্তু যে শেষটুকু আছে সেটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করছে শাসক শ্রেণীর তরফ থেকে। তখন মানুষ শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, এগিয়ে যাওয়ার জন্য সমবেত হচ্ছে। আমরা সেই কাজে কিছুটা হাত লাগাচ্ছি, তাতে আমার মনে হয় যে যতটা সাফল্য আসবে তার থেকে বেশি হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন থাকে, যে অন্তত এই বাজারেও যখন মন্দির মসজিদ জাত পাত ধর্মবর্ণের নামে আলাদা করার চাই, এসব এলাকা তুমি নিজে বলছো যেখানে মাওবাদীদের ব্যবহার করে নিয়ে খুন করা হয়েছে, আমাদের কর্মীদের শয়ে শয়ে কর্মী খুন হয়েছে, অথচ তাদের উত্তরসূরিরা এখন লাল ঝান্ডা নিয়ে এগিয়ে আসছে। এটা উৎসাহের ব্যাপার। মোহাম্মদ সেলিমকে আমি জিজ্ঞাসা করব, সেই কবে থেকে পার্টি করা শুরু করেছেন, এখন এই বয়সে এসেছেন, যে সংখ্যালঘুরা একসময় তাদের জীবনযাত্রার মান উন্নত করা, একটু মানুষের মতো মানুষ হয়ে বাঁচবার আকাঙ্ক্ষায় বামপন্থী ঝান্ডাকে আঁকড়ে ধরেছিল, তাদের এই যে সরে যাওয়া, চলে যাওয়া, প্রস্থান, এটা আপনাকে ভেতরে ভেতরে রক্তাক্ত করে না? আমি বলবো বরঞ্চ এখন উল্টো, চলে যাওয়া নয়, এখন ফিরে আসা।
একটা সাইকেল থাকে তো, যখন চলে গিয়েছে সেটা এই শতাব্দীর গোড়ায়, যখন প্যান ইসলামিজম রাজনীতি হচ্ছে, যখন আমাদের প্রতিবেশী দেশগুলোতে সাম্রাজ্যবাদী মদতে বিভিন্ন এমবাসি সক্রিয় হয়ে, বিভিন্ন এজেন্সি সক্রিয় হয়ে পলিটিক্যাল ইসলামের কথা বলছে, আমাদের রাজ্যে যখন একদিকে চরম বামপন্থীদের নিয়েছেন মমতা ব্যানার্জি, অন্যদিকে দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন, তাদেরকে খাল কেটে কুমিরার মতো নিয়ে আসছেন, এবং জামাত, জমিয়ত, মুসলিম লীগ, আরও বিভিন্ন যে ধর্মীয় গোষ্ঠীগুলো আছে তাদেরকে ব্যবহার করে নিয়ে যখন বামপন্থীদের সঙ্গে আর মুসলমানদেরকে একটা বিচ্ছেদ ঘটার চেষ্টা করছেন, তখন ছিল খুবই বেদনাতুর। তখন আমরা চোখের সামনে দেখছিলাম কীভাবে তাসলিমা নাসরিনকে ব্যবহার করা হয়েছে, কিভাবে এই সিদ্দিকুল্লাহ, এই ইদ্রিস আলী, তারা হচ্ছে রাস্তায় নামিয়েছে মুসলমানদেরকে, আবার ওদিকে মমতা ব্যানার্জি তাদেরকেই ব্যবহার করে নিয়ে সরকার বিরোধী একটা মনোভাব গড়ে তুলছেন। এবং তোমার গিয়ে বুখারি, তারপরে হচ্ছে তোমার গিয়ে মুসলিম লীগ, তারা সব যা শক্তি ছিল, এই মিল্লি কাউন্সিল ইত্যাদি সব তৃণমূলের মধ্যে ঢুকে গেল। এবং কংগ্রেসেরও যারা সংখ্যালঘু সেলের লোকজন ছিল তারাও এক্স অফিসে সব তৃণমূলে চলে গেল, বিজেপিরও যারা সংখ্যালঘু সেল ছিল তারা এক্স অফিসে তৃণমূলে চলে গেল। তো সেখানে দাঁড়িয়ে আমরা অন্তত আমাদের যে ভিত রাজনীতিক সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। তখনই আমরা রঙ্গনাথ মিশ্রা কমিশন লাগু করেছিলাম। আজকে যে ওবিসি একে নিয়ে মমতা ব্যানার্জি ছেলে খেলা খেললেন এবং নষ্ট করলেন, আমরা তখনই সাচার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষায় এবং স্বাস্থ্য পরিষেবায় যাতে যে ডেফিসিয়েন্সি আছে এটা কাটানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সেগুলো সময় পাননি, অল্প কমাস বাদে আপনাদের ক্ষমতা, কারণ আমরা তো কমিউনিস্টরা তো এই যে তখন তুষ্টিকরণের রাজনীতি বলে বিজেপি প্রচার করছিল, আমরা কখনো আলাদা করে মুসলমান এই নাম দিয়ে একমাত্র মুসলিম গার্লস হস্টেল ছাড়া আলাদা করে মুসলমানদের নামে কিছু করা হয়নি, করা যায় না। কিন্তু রঙ্গনাথ মিশ্রা কমিশন এবং সাচার কমিটি পার্লামেন্টের, কেন্দ্রীয় সরকারের কমিটি বা কমিশন, তারা এই হাতিয়ার দিয়েছিল যে কিছু করা যায়। গোটা দেশে সেটা নিয়ে কিছু করা হলো না, রাজনীতির বিভাজন করা হলো। আমাদের রাজ্যে আমরা তাও কিছুটা করলাম, এটি স্যাটিসফ্যাকশন। আমাদের রাজ্যের যেভাবে রাজনৈতিক বয়ানের মধ্যে হিন্দু মুসলমান চলে আসছে, আমার তো মনে হয় এমনকি বাবরি মসজিদের ঘটনার সময়ও এই পর্যায়ে হিন্দু মুসলিম বয়ানটা আমাদের মধ্যে আলোচিত হতো না। কিন্তু আমাদের রাজ্য একটা আন্তর্জাতিক সীমানা, এত বিরাট আন্তর্জাতিক সীমানা, আমাদের রাজ্যের পরে একটি দেশ যেখানে জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ হচ্ছে তারা, যারা আমাদের রাজ্যের সংখ্যালঘু, এখানে এই রকম একটা বিপদ সংকেত। এখানে কি আপনার মনে হয় না যে বামপন্থীদের, সিপিএমের অন্তত এটা স্পষ্ট করে বলা উচিত আজকে প্রধান শত্রু বিজেপি? এটা নতুন করে বলার কি আছে? কমিউনিস্ট পার্টি, সে সিপিআই হতে পারে, সিপিআইএম হতে পারে, সিপিআইএমের লিবারেশন হতে পারে, তাদের প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং এবং এই কমিউনিস্ট পার্টির আছে, অন্য কোনো দলের নয়। তাদের পার্টির কর্মসূচিতেই লেখা আছে যে দেশের সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই দক্ষিণপন্থীর যে তোমার গিয়ে রাজনীতির যে জনক, এবং সেখানে হচ্ছে আরএসএস, সাং পরিবার, যারা একটা ফাসিস্টিক সংগঠন, যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে একটা ধর্মীয় ভিত্তিক হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়। এটা সিপিআইএমের কর্মসূচিতে লেখা আছে। যখন কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করে বা এই ধরনের দল তৈরি করে সবাই বিজেপির সঙ্গে এনডিএ করছিল, তখনও কিন্তু আমাদের কমিউনিটিতে লেখা ছিল, তখন এটা আমরা বলছি। কিন্তু আদতে দেখানো হলো এমন যেন মনে হচ্ছে এই তোমার কি এখন বিজেপি চলে এসছে। বিজেপিটা তো একটা মুখোশ। একসময় শ্যামাপ্রসাদ মুখার্জিকে ব্যবহার করে জনসংঘ তৈরি করা হয়েছিল আরএসএস তরফ থেকে, একসময় হিন্দু মহাসভা ছিল। এবং এই যে হিন্দু মুসলমান ডিসকোর্স ছিল না, এটা বললে ভুল হবে আশিস। আমাদের দেশে 19বিংশ শতকেই বিশেষত বাংলায় এই হিন্দু এবং মুসলমান ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় দুটো আলাদা দ্বিজাতি তত্ত্বকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য হিন্দু মিলন মেলা হচ্ছিল, মুসলমানদেরও ধর্মীয় গোষ্ঠীকে সফল করা ছিল বলছি। আমি 50-এর দশকের তাহলে ইতিহাসটা বুঝতে হবে। এবং তারপরে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ও রবীন্দ্রনাথ খেদ করলেন যে মুসলমানদেরকে সঙ্গে পাওয়া গেল না, আর আমাদের যেটা মধ্যবিত্ত শহুরে উচ্চবর্ণের দ্বারা যে সমাজ পরিচালিত হতো, তারা একটা জাজিম তোলা সংস্কৃতিতে বিশ্বাস করত। কিন্তু দেশভাগ যখন হলো, এবং সেই জন্য দেশভাগটা হলো, নাহলে দেশভাগ হলেও বাংলা ভাগ হতো না। কিন্তু এখানে যেহেতু কৃষক,
ক্ষেতমজুর, দিনমজুর, তারা হচ্ছে বেশিরভাগ মুসলমান, নমশূদ্র, তপশিলি, আর জমিদার হচ্ছে উচ্চবর্ণের হিন্দু। সুতরাং যেটা কৃষক আন্দোলন ছিল, যেটা জমির আন্দোলন ছিল, সেখানে যদি জমি বন্টন হতো, ভূমি সংস্কার হতো, তাহলে এই রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে মুসলমানদের, তপশিলি জাতি এবং আদিবাসীদের অংশগ্রহণটা বাড়ত। সেটা হয়নি। দেশভাগের পরে বরঞ্চ দাঙ্গার ভয়াবহতায় এবং বামপন্থী আন্দোলন, খাদ্য আন্দোলন, বেকারি বিরোধী আন্দোলন, তারপরে হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন থেকে একেবারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা এই হিন্দু মুসলমানের যে আইডেন্টিটি থেকে ওপরে ভাষা এবং সংস্কৃতিগত যে মিলন, সেটাকে অনেক বেশি দৃঢ় করেছিল। 70-এর দশকের মাঝামাঝিতে জরুরি অবস্থার পরে যখন বামপন্থীরা লড়াই করলেন, গণতন্ত্র ফিরিয়ে আনলেন, পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি করলেন, তখন এই সোশ্যাল ইন্টিগ্রেশন আরও ভালো হলো। যেটা তখন তো আর প্রশ্ন বলতে হয় যে বাবরি মসজিদ, রাম জন্মভূমির নাম করেও কিন্তু হিন্দু মুসলমানকে ভাগ করা গেল না। শিখ বিদ্বেষী দাঙ্গার সময়ও বিভাজনের রাজনীতি এখানে কাজ করলো না, কারণ এই নবজাগরণের উত্তরসূরি হিসেবে, স্বাধীনতা আন্দোলনের সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্যের ধারার বহমান অংশ হিসেবে এবং বামপন্থী আন্দোলনের অংশ হিসাবে এটা একটা বেশি সিমেন্টেড হয়েছিল। সেইটাকেই আরএসএস মনে করলো যখন মন্দির দিয়ে হবে না পশ্চিমবঙ্গের রাজনীতি, বাংলার মাটি দুর্জয় ঘাটি, তখন এখানে অনুপ্রবেশ, বাংলাদেশি, যেখান থেকে এখন এসআইআর, রোহিঙ্গা, এটাকে এই অখণ্ড বাঙালি জাতিসত্তাকে ভাগ করা হলো তোমার কি ধর্মের নামে। এবং সেখানে তৃণমূল কংগ্রেসে ফুট সোলজার্সকে পেয়ে গেল, মমতা ব্যানার্জিকে পেয়ে গেল, যারা ধর্মাশ্রিত রাজনীতি করলেন। একদিকে দেখে মনে হলো বোধহয় ইমাম বরকতিকে বা হচ্ছে তোমাকে সিদ্দিকুল্লাহকে মঞ্চে জায়গা করে দিচ্ছেন। আসলে যে পলিটিক্যাল অ্যাসপিরেশন সংখ্যালঘুদের মধ্যে, মুসলমানদের মধ্যে, সেটাকে একটু চাগিয়ে তুললেন। এবং বাংলাদেশে যেহেতু প্যান ইসলামিজম বাড়ছিল এবং একই ভাষার অংশ, আমাদের একই সমাজের অংশ, সুতরাং এখানেও সেই মুসলমানদের মধ্যে একটা জাতিগত একটা জায়গা থেকে যে বিদ্বেষের রাজনীতি মমতা ব্যানার্জি যেটা করলেন, তাদেরকে শুধু ভোটার করলেন না, তাদেরকে প্রগতি বিরোধী, তাদেরকে ঐক্য বিরোধী এবং তাদেরকে এই যা কিছু বাংলার সংস্কৃতির যে ঐতিহ্য, তার বিরোধী করার চেষ্টা করলেন। তাতে যেটা হলো, আরএসএস হিন্দু মননকে পেয়ে গেল নিজের দিকে এবং মুসলমান ফান্ডামেন্টালিস্ট সংগঠনের জন্য একটা ফার্টাইল গ্রাউন্ড তৈরি হলো, অর্থাৎ বিভাজনের রাজনীতি। আমরা সেটার বিরুদ্ধে লড়ছি এবং এখন এই বাঙালি মুসলমানরা এটা বুঝেছে ওয়াকফ, এসআইআর, ওবিসি, মাদ্রাসা ইত্যাদির প্রশ্নে যে মমতা ব্যানার্জি আসলে আরএসএসের রাজনীতিকে তৃণমূলের মুখোশ পরে করাচ্ছিলেন, যার ফলে সেই অংশ যারা চলে গিয়েছিল তাদের একটা বড় অংশ আবার ফিরে আসছে। দেখুন, এই যে আপনি যে কথাগুলো বললেন, সেগুলো রাজনৈতিক স্তরে শুনতে ভালোই লাগে, কিন্তু আপনাদের সম্পর্কে গুরুতর অভিযোগ হচ্ছে এই যে বাস্তবে কার্যক্ষেত্রে মনে মনে মনোভাবের দিক থেকে আপনারা যতটা না বিজেপি বিরোধী, তার থেকে বেশি তৃণমূল বিরোধী। একদমই নয়, তৃণমূলটা একটা পাসিং ফেজ, একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, দেখো, ত্রিপুরায় যখন সিপিএমকে সরাতে হবে, তখন কংগ্রেস ভেঙে যে অংশটা বিজেপিতে যাওয়ার কথা ছিল, আরএসএসের পরামর্শে তারা তৃণমূল হলো। তোমরা অনেকে মিডিয়া তৃণমূল নিয়ে হইচই করলে, মমতা ব্যানার্জি বারবার ছুটে গেলেন। তো যেই মুহূর্তে ওখানে সিপিএমকে সরিয়ে দিয়ে বিজেপি সরকার তৈরি হয়ে গেল, সেখানে মমতারও প্রয়োজন ফুরিয়ে গেল, তৃণমূলের প্রয়োজনও ফুরিয়ে গেল, আর তৃণমূলের নেতারা যাতায়াত বন্ধ করে দিলেন। কারণ তাদের লড়াই কথা ছিল সিপিএমকে সরিয়ে বিজেপিকে আনয়ন। এখানে পশ্চিমবঙ্গেও বিজেপি যেই একটা নিজস্ব জায়গা পেয়ে গেল, তার আগে পর্যন্ত ওই জনসাধারণের কমিটি নাম করে মাওবাদীদের সঙ্গে আরএসএস নেটওয়ার্ক, তৃণমূল নেটওয়ার্ক একসঙ্গে কাজ করেছে। কিন্তু যখন হিন্দু সংহতি, সেটা হচ্ছে আরএসএসের মিলিশিয়া এবং তৃণমূলের মিলিশিয়া একসঙ্গে কাজ করেছে। তো যেই মুহূর্তে আরএসএস তার গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, যেই জয় শ্রীরামের নাম করে হনুমান জয়ন্তী, রাম হচ্ছে তোমার কি নবমীর মিছিলে, তখন তৃণমূল দলে বদলে তার মধ্যে ঢুকে পড়লো। তখন আর আলাদা করে হিন্দু সংহতি থাকলো না। হিন্দু সংহতিটা কি উঠে গেল? তা তো নয়, সেটা তৃণমূলের মধ্যে বা বিজেপির মধ্যে মার্চ করে গেল। সেই রকম ক্রমাগত দেখবে তৃণমূলের একটা অংশ আজও প্রতিদিন বিজেপির মধ্যে মার্চ করে যাচ্ছে। সুতরাং তাদের মধ্যে যে মুসলমান অংশটা গেছিলো, তারা অসহায় হবে। যারা কংগ্রেস ভেঙে গিয়েছিল বা বাম মনোভাবাপন্ন ছিল, তারা কোথায় যাবে? মমতার কাইন্ড অফ রাজনীতি বা এই এজেন্সির রাজনীতি ছিল যে হিন্দুদের একটা পার্টি হবে এবং মুসলমানদের একটা পার্টি হবে। সেই চেষ্টাই হচ্ছে। এই জন্যই এমআইএমকে নিয়ে আসা, হুমায়ুনকে তৈরি করা। কিন্তু আমরা চেষ্টা করছি বামেদের সঙ্গে এই মুসলমান অংশের তাদের একটা ঐক্য তৈরি হওয়া, যেখানে দাঁড়িয়ে একটা র্যাবিড ফান্ডামেন্টালিস্ট সংগঠনের বদলে তারা প্রগতিশীল বাম গণতান্ত্রিক অংশীদার হয়। আর অন্যদিকে তৃণমূলের থেকে যারা ডিসগ্রান্টেড হচ্ছে হিন্দু অংশ, তারা বিজেপি যাওয়ার বদলে তারা আবার বাম শিবিরে বা কংগ্রেস শিবিরে ফিরে আসুক।
এইটা বোঝা যাচ্ছে যে সংখ্যালঘু মানুষ যাতে এইভাবে অন্য পথে না চলে যায়, তার জন্য আপনি বরাবর সক্রিয়। 2021 সালে আপনি নাকি প্রধান কারিগর আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীকে দিয়ে পার্টি করানোর। 2026 সালে আপনি হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করেছেন হোটেলে গিয়ে, এবং এইভাবে মুসলিমদের বিপথে চলে যাওয়ার থেকে আটকাবার চেষ্টা করছেন। কতটা সফল হচ্ছেন মনে হয়? সফল হয়েছি। তুমি দেখো 21-এ ওই সময়টা মনে করো যখন করোনা, লকডাউন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হবে না, বিমান বসু একটা পোস্টার ধরেছেন রেড রোডে বলে তো তাকে জেল দেওয়া হয়েছে, কেস করা হয়েছে। তখন দাঁড়িয়ে MIM আসছে, আসাদুদ্দিন ওয়াইসি আসছে, আর মিডিয়াও নাচানাচি। এবারে যখন 3 মাস ধরে হুমায়ুনকেই নাচানাচি করেছে, সেরকম দেখবে বুর্জোয়া মিডিয়া দেশ কা নেতা ক্যাসা হো, আসাদুদ্দিন ওয়াইসি জেসা হো বলে একেবারে এই 3টে ভাগে ভাগ করে দিয়েছিল, মমতা, মোদি, আসাদুদ্দিন ওয়াইসি। কিন্তু সেখানে আমরা হোম গ্রোন বাঙালি মুসলমান, গ্রামীণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, আমি কারিগর না। এ কমিউনিস্ট মাস্ট বি বোথ আর্টিজান অ্যান্ড পার্টিজান। তাকে সংগঠন, আন্দোলন, সংগ্রাম গড়ে তুলতে হয়, আবার নীতিগত অবস্থানে স্পষ্ট নিতে হয়। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম একটা ফান্ডামেন্টালিস্ট দিল্লি থেকে, হায়দ্রাবাদ থেকে, মহারাষ্ট্র থেকে এসে এখানে জাঁকিয়ে বসবে, বা ঢাকা থেকে, বা তোমার গিয়ে শ্রীলঙ্কা থেকে, বা ইন্দোনেশিয়া থেকে, বা পাকিস্তান থেকে তারা পরিচালিত হবে। তার থেকে বেশি হচ্ছে এ রাজ্যের মানুষ যে আকাঙ্ক্ষা আছে, সেখানে সেই বাঙালি মুসলমানদের নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম হোক। সুতরাং আমি কারিগর না, এটা নিড ছিল। কারণ তৃণমূল যাদেরকে নিয়ে গেল তারা যখন ছেড়ে আসছে, তারা কোথায় যাবে? এখনও দক্ষিণ চব্বিশ পরগনা দেখো সেই অংশটা যাদেরকে দিয়ে মমতা ব্যানার্জি লুট, খুন, বোমাবাজি, পিস্তল, বন্দুক করলেন, তাদেরকে তো নেওয়ার জন্য প্রস্তুত আছে দক্ষিণপন্থীরা। কিন্তু তারা অন্তত মধ্যপন্থায় আসুক, চরম দক্ষিণপন্থার সাথে সরে আসুক। এবং এবারও দেখা গেল বিজেপি হুমায়ুন কবিরের মতো লোকজনকে দিয়ে এখন যেসব আলোচনা হচ্ছে, তাহলে আমরা সেখানে বললাম এই ধরনের রাজনীতি এখানে চলবে না। সেখানে সমস্ত মুসলমান সংগঠনগুলোকে নিয়ে একটা ইউনাইটেড ফ্রন্ট করার চেষ্টা করা হচ্ছিল। CPIM-এর এখানে হচ্ছে অবদান যে না, এখানে কোনো ধর্মীয় আলাদা ইউনাইটেড ফ্রন্ট হবে না, হিন্দু ভিত্তিক হবে না, মুসলমান ভিত্তিক হবে না, তার থেকে রাজনৈতিক বিষয়ভিত্তিক হবে। সেটা কাজ নিয়ে, শ্রম নিয়ে, মজুরি নিয়ে, জমি নিয়ে, 100 দিনের কাজ নিয়ে, আবাসন নিয়ে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে। এবং সেটাই এই জায়গাটা তৈরি করতে হয়। মমতা ব্যানার্জি যে ধর্মাশ্রিত রাজনীতির ফার্টিল গ্রাউন্ড তৈরি করেছেন, যেখানে পদ্ম চাষ হচ্ছে, সেখানে যাতে আবার মুসলিম ফান্ডামেন্টালিস্ট চাষ না হয়, সেটা কমিউনিস্টদের দেখতে হয়, কারণ এই বাংলাকে বাঁচাতে হবে। জ্যোতি বসুর আপনার প্রতি যে ভালোবাসা, 2-4টে কথা বলবেন, ব্যক্তিগত কোনো স্মৃতি? আপনি তো সরকারেও ছিলেন, সংসদেও ছিলেন। আমি কখনো জ্যোতি বসুর ক্যাবিনেটে ছিলাম না, কারণ জ্যোতি বসু যখন এখানে মুখ্যমন্ত্রী, তখন আমি দেশের সর্বাধিক রাজনীতি আছি যুব আন্দোলনে, তো কেন্দ্রীয় কমিটিতে একসঙ্গে ছিলাম। সেখানে যতবারই তিনি দিল্লি যেতেন, খোঁজ খবর নিতেন যে গোটা দেশে যুব আন্দোলন কীরকম কাজকর্ম হচ্ছে না হচ্ছে। সংসদে কোনো যখন ডিবেট হতো, বিতর্ক হতো, খুব কম জনই এরকম আছেন পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে যে খবরাখবর শুধু রাখতেন না, তিনি টিভিতে দেখতেন লাইভ টেলিকাস্টে, এবং পরে বলতেন যে এটা তুমি খুব ভালো বলেছো, এটা এখন কেন খুব বলেছো, তাতে উৎসাহ বেড়ে যেত। একদম অনেকগুলো ক্ষেত্রে, আমি তো পরপর বলছি। তখন আমার প্রথমে মনে হলো উনি বোধহয় সোমনাথ চ্যাটার্জির কাছ থেকে শুনতেন, কিন্তু পরে আমাকে জয়কৃষ্ণ বললেন যে না, উনি মনিটরে টিভিতে যখন লাইভ টেলিকাস্ট হচ্ছে 90-এর মাঝামাঝি থেকে, তখন উনি দেখতেন বিতর্ক এবং লাগিয়ে বলতেন। তো এটা একটা ভালো কথা। তৃতীয় হচ্ছে একদম হ্যাঁ, এবং আমার হচ্ছে যখন আমি নোট লিখে কিছু সমস্যা, বিশেষত এই সংখ্যালঘু উন্নয়নের সমস্যা 96-এর নির্বাচনের পরে আমার অভিজ্ঞতা থেকে আমি বলেছিলাম যে এদের শিক্ষা, কাজ, এসব ব্যাপার নিয়ে বামফ্রন্টে আরও কিছু মনোযোগী হতে হবে। জ্যোতি বসু তার পাশে মার্জিনের নোট লিখেছিলেন, এবং নোট লিখে আমাকে একটা বললেন কপি করে তুমি রেখে দাও, এরা কোথায় কি হারিয়ে ফেলবে, আর এটা আমি দিচ্ছি যে এইসব ব্যাপারে কিছু আমাদের মনোযোগ দেখা উচিত। এবং তারপরেই সংখ্যালঘু উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান, ফাইন্যান্স কর্পোরেশন তৈরি হলো, এবং পরে আমাকে দায়িত্ব দেওয়া হলো। এবং তারপরে বুদ্ধ ভট্টাচার্য বললেন যে জ্যোতি বসুর সাথে কথা হয়েছে, তোমাকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে এবং এখানেই কিছু কাজ করতে হবে যুবদের মধ্যে এবং সংখ্যালঘু উন্নয়নের জন্য। তো এটা হচ্ছে প্ল্যানিংয়ের পার্ট থাকে। আমি জ্যোতিবাবুকে বললাম যে আমাকে তো বললেন আপনি এখানে মন দিয়ে কাজ করো, এখন বলছে যেতে, বলে হেসে হেসে বললেন দেখো ওরা চাইছে, আমার মনে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য তার টিমে চাইছে তোমাকে, তো তোমার যাওয়া উচিত। তো এটা আমি বলে নয়, এইভাবে মানব মুখার্জি,
এভাবে নীলোৎপল বসু, এভাবে আরও অনেককেই যার উনি বলতেনও যে আমরা চিরকাল তো থাকবো না, তাহলে নতুন প্রজন্মের দায়িত্ব নিতে হবে। এবং যখন নতুন কিছু আউট অফ বক্স ভাবনা বলতাম, সাধারণত ভয় অনেকে বলে না, কিন্তু আমার একটা জ্যোতিপ্রসাদ সবসময় ওটাকে ভালো মন্দ আমি বুঝতাম না, সার্টিফিকেট দিলেন না হয়তো, কিন্তু উৎসাহ দিতেন, খুব ভালো, এটা আমি ভাবছি এটা ভালো, তোমাদের প্রজন্মের সব নিয়ে ভাবছে এটা ভালো। এই যে উৎসাহ দেওয়া, এটা হচ্ছে একটা পিঠ চাপড়ানোর মতো আর কি। আর আরেকজন যে মুখ্যমন্ত্রী যার কথা আপনি উল্লেখও করলেন, তার সঙ্গে তো আপনার পারিবারিক সম্পর্ক। অনেকেই মনে করতো এবং এখনও আমি মনে করি যে তিনি আমার দাদার মতো ছিলেন, এবং তিনি আমার বুদ্ধদেব শিক্ষক, বুদ্ধদেব ভট্টাচার্য আমার শিক্ষক, গুরু, দাদা, নেতা, অভিভাবক, এমনকি ধরো ত্রাতাও বটে। তিনি আমার উচ্চারণে কোথাও ভুল হলে তিনি বলতেন এরকম উচ্চারণ না, এরকম উচ্চারণ হয়। বানানে কোনো ভুল লিখলেও তিনি বলতেন তুমি এই বানানটা এরকম লিখলে কেন, এটা এরকম না এরকম। তো এরকম গাইড করতেন। এবং আমার পোশাক আশাক, এই যে আমি পায়জামা পাঞ্জাবি পরি, আমি তো জিন্স প্যান্ট টি শার্ট পরতাম ছাত্র আন্দোলনে, উনি একদিন আমাকে ডেকে বললেন এসব কেন পড়ছো, কী সব পড়ো, পায়জামা পাঞ্জাবি পরবে। আমার মনে হলো ওনার মুখে নিশ্চিত বাণী হচ্ছে আমার কাছে একটা হচ্ছে তোমাকে হুকুম, একটা নির্দেশ। আমি তারপর দিন থেকে আমার প্যান্ট শার্টগুলো তুলে রেখে দিই, পায়জামা পাঞ্জাবি পরতাম। আচ্ছা, বুদ্ধদেব ভট্টাচার্য তো খুব ক্রিকেট ভালোবাসতেন, আপনি? আমার সঙ্গে তর্ক হতো, এবং এটা নিয়ে খুব মজার একটা ব্যাপারও আছে, এর বাইরে বলা যায় না হয়তো। আমি যখন দিল্লিতে এবং এখানে সিএবি ইলেকশন হবে, তো তিনি ঠিক করলেন যে সিএবি প্রেসিডেন্ট ইলেকশনে আমাকে প্রার্থী করবেন। আমাকে ডাকলেন, আমাকে বললেন, আমার মাথা খারাপ, আমি ক্রিকেট একদম পছন্দ করি না, মানব ক্রিকেট দেখে, আমি ক্রিকেটকে ঘৃণা করি, আমি ফুটবল ভালোবাসি। বলে এটা কি হয় না কখনো? না, তোমরা ঠিক করে জানলাম না, আমি হবো না। তারপরেই তখন প্রসন্ন মুখার্জিকে তিনি বাধ্য হয়েছিলেন শেষের দিকে দাঁড় করাতে। আমার মনে হয়েছিল তখন শরদ পাওয়ার বা লালু যাদব বা আরেকজন ছিলেন বিহার থেকে একজন এনকে সিং, এরা বুদ্ধদার মাথায় ঢুকিয়েছিল যে সেলিমকে ক্রিকেট প্রশাসনে নিয়ে আসতে হবে। দিল্লিতে কথা তো পার্লামেন্টে আমি তখন এমপিস ক্লাবের সেক্রেটারি, তোমার গিয়ে এইসব খেলাধুলো অর্গানাইজ করি। তখন উনি মনে করেছিলেন আর কমনওয়েলথ গেমসেও টিমে রাখতে হবে বলে উনি চিঠি দিয়েছিলেন ইউপিএ 1-এর সময়। আমি বললাম না, আমি স্পোর্টস সংগঠক নই, আমি কোনো ক্লাবে থাকি না, আমি ইস্টবেঙ্গল মোহনবাগানে থাকি না, মোহামেডানে আমি নেই, আমি চলে আসলাম। তিনি বললেন তোমাকে দিয়ে কিচ্ছু হবে না বলে রেগে গেলেন, যে ওনার কথা আমি মানলাম না। এরকম অনেকগুলো ক্ষেত্রে হয়েছে যখন আমি মানি উনি তার কথা, সেটা করা যায়, একমাত্র বুদ্ধদের ক্ষেত্রেই করা যেত। তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের সব কথা সেলিম শুনেছেন, শুধু ক্রিকেটের ভক্ত সেলিমকে করে ওঠাতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য, আর ধূমপানও সেলিম সম্ভবত করেন। আমি ওনার সঙ্গে আমার সবসময় ঝগড়াও তো এটা নিয়েই, যে সিগারেট ছাড়া কথা বলতাম আর উনি বলতেন তুই বড় হ তখন বুঝবে। আমি মনে হতাম আমি কিছু যথেষ্ট বড় হয়ে গেছি, কিন্তু ওনাকে অনেকটা বাচ্চা ছেলে তুমি কী সব বোঝো এরকম ভাবে। কিন্তু উনি আমি মনে হতো আমি রবীন্দ্রনাথের ভাষায় ওনাকে বলতাম আমি জেনে শুনে বিষ করেছি পান, এই বলে যাবেন আপনি সারা জীবন ধরে বিষ পান করে যাবেন, তুই বড় হবে তবে বুঝবে। আচ্ছা, একটু অন্য কথায় আসি, যে শুরু করেছিলাম এই কথা দিয়ে যে বয়স তো দেখতে দেখতে হচ্ছে, সকলেরই হচ্ছে বয়স, তো এখনও সেই আগের মতো পরিশ্রম করার শক্তি পান? কখন বেরোন সকাল থেকে, কখন পার্টি অফিসে চলে আসেন কলকাতায় থাকলে, কীরকম জীবন? আমি খুব বেশি পার্টি অফিসে যে যাই তা নয়, মিটিংয়ের জন্য যেতেই হয়, সারাদিন যখন কলকাতা থাকি তখন পার্টি অফিসে বেশি কাজ করতে হয়। কিন্তু এমনি যখন পার্টি অফিসে যাই না, কলকাতা থাকি না, তখন এই গত এক সপ্তাহ ধরে ধরো রোজই সকাল 5টায় উঠে 6টায় বেরিয়ে যেতে হয়। 5টায়? হ্যাঁ, 5টায় উঠতে হয়, 6টায় বেরিয়ে যেতে হয়। ঘুমোচ্ছ? এমনিও কলকাতায় থাকলেও আমি 5টায় উঠি, কারণ মর্নিং ওয়াকে যাই তখন। এখন মর্নিং ওয়াকটা হয় না, তার বদলে এই পদযাত্রা মিছিল এগুলো হচ্ছে। আর কলকাতা থাকলে রাত্রে অনেক দেরি পর্যন্ত থাকতে হয়। কলকাতার বাইরে থাকলে একটা সুবিধা আছে যে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হয় আর কি, কাজ শেষ হয়ে যায় 8-9-10টার মধ্যে। না, আমি শুনি যে বয়সের সঙ্গে সঙ্গে আপনি খাদ্যাভ্যাসও বেশ পাল্টে ফেলেছেন। আগে নাকি আপনি নানান ধরনের জিনিস আপনি খেতেন, এখন কমিয়ে দিয়েছেন। তাহলে সকালবেলা উঠে কি খান? আমি সর্বভুক কিন্তু স্বল্পভুক। আর এই যে ভোটের সময় লোকে জিজ্ঞেস করে আপনার ভোটের সময় খাবারের কি রুটিন, এবার তো আমি প্রার্থী হইনি, প্রার্থী হলেও আমার মনে হয় সারা বছর যেটা খায় লোকে সেটাই খাওয়া উচিত, যেটা ভালো লাগে সেটাই খাওয়া উচিত। আর আমরা যেহেতু এই আজকে যেমন যেখানে যাচ্ছি সেখানে পার্টি কর্মীর বাড়িতে বলে রাখেন খাওয়ার ব্যাপারে, তো সেখানে কি মেনু হবে আমি আগে থেকে যাই না। আমাদের কোনো কমিটিতে এই মানব ট্রান্সের সঙ্গে আমার ঝগড়া হতো, আগে থেকে বলতো কী রান্না হবে, কী খাওয়া হবে। আর এত কী আছে, যা আপনি হাঁড়িতে রান্না করতে পারেন আমি তা খেতে পারবো।
কিন্তু বিরিয়ানি কিন্তু অল্প খাবো। বিরিয়ানি খান? না, বিরিয়ানি আমি 25 বছর আগে ছেড়ে দিয়েছি, আজ আমার কোটা পূরণ হয়ে গেছে। মাংসের চাপ এগুলো দেখো, এখন লোকে হোটেল হয়ে গেছে বলে, হোটেলে খাওয়ার অভ্যেস হয়েছে বলে এগুলো হচ্ছে আনুষ্ঠানিক খাওয়া, কখনো কখনো খেতে হয় বিয়ে বাড়িতে, নেমন্তন্ন বাড়িতে। দৈনন্দিন ডাল ভাত, আলু পোস্ত, তোমার কি হচ্ছে সবজি আর মাছ, এটা হচ্ছে দৈনন্দিন রুটিন। বাড়িতে যখন থাকেন কে রান্না করে, আপনি না স্ত্রী? আমার স্ত্রী। তো আমার স্ত্রী। চিকিৎসক, তিনি তো ব্যস্ত। আমার স্ত্রী চিকিৎসক হলেও আমার রান্না করার কোনো লোক নেই। আমার ছেলেরাও তাই ছিল ছোটোবেলা থেকে, আমিও তাই। হয় মায়ের রান্না খাবো, নাহলে আমার বউয়ের রান্না খাবো, বাড়ি থাকলে তাই হয়। এবং বউয়ের রান্না যদি সেই জন্য ভালো না লাগে বলতে পারেন, সেই সাহস দেখাতে পারেন। আচ্ছা, আমার পার্টি ক্ষেত্রে তাই, বউয়ের ক্ষেত্রেও তাই। ভালো রান্না শিখিয়ে নিয়েছি, সে যাতে আমার রুচি মতো রান্না করতে পারে। গত 25 বছরে সে আস্তে আস্তে সেগুলো শিখিয়ে দিয়েছে। সে জানে আমার কোনটা ভালো লাগে, কীরকম ভালো লাগতে হয়। প্রথমে রান্না করতে জানতোই না সে অর্থে, কিন্তু তারপরে শিখে নিয়েছে ছেলেদের চাপে। আচ্ছা, তাহলে এটা আমরা শুনে রাখলাম যে বউকে রান্না শিখিয়েছেন সেলিমই কিন্তু, এবং সেই শিক্ষাতেই সেলিমকে ভালো রান্না করে দিচ্ছেন। কখনো বউকে জামা কাপড় কিনে দেন? না, এটা আমি হোল টাইমার যখন হয়েছি, বিয়ের আগেই এই কথা হয়েছে যে আমার হোল টাইমারের ওয়েস্ট থেকে তোমার একটা শাড়িও হবে না, সুতরাং আমি সেই চেষ্টা করবো কেন। বরঞ্চ আমার জামা কাপড় তাকে কিনে দিতে হয়, সে কিনে দিতে ভালো লাগে। আমি বরঞ্চ আমাকে যদি তুমি আমার জামা কাপড়ের সাইজ জিজ্ঞেস করো, জুতোর সাইজ জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না, ওগুলো ওই জানে। বাহ, একেবারে নিশ্চিন্ত। উনি কখনো স্ত্রীকে কিছু দিতে হয় না, উনি সর্বক্ষণের কর্মী, এবং যেটা যেটা ঠিক প্রয়োজন জুতোর মাপ সহ স্ত্রী ওকে দিয়ে দেন। একে ভাগ্যবান বলা যেতে পারে অবশ্যই। এখন আমরা অনেকক্ষণ রাজনীতি, একটু একটু ব্যক্তিগত চর্চাও করলাম। অনেক ছোটবেলায় ছাত্র আন্দোলন করতে করতে রাজনীতির সংস্পর্শে এসেছিলেন, পরে তো অনেক দিন যাবৎ যুব নেতা এবং তারপরে পার্টি নেতা, এখন তো পশ্চিমবঙ্গ পার্টির প্রধান নেতা তিনি। এত বছর ধরে আপনি দেখেছেন যে এক সময় দল সরকারে ছিল না, সেই সময়েরও আপনার অল্প হলেও রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তারপরে এতদিন সরকারের পরেও 11 সালে একটা ফল হয়েছিল, 16 সালেও একটা ফল হয়েছিল, কিন্তু 21-এর পর থেকে, বা বলবো 19-এর পর থেকে যে একটা ঢালু সমতলের মধ্যে দিয়ে নেমে যাওয়া চলছে, এই সারা জীবন এই জিনিসটা কাটিয়ে এখন আপনার মধ্যে একটা বিষণ্ণতা কাজ করে না যে আপনাদের বয়ানটা পিছু উঠে গেল, আপনাদের বয়ানটা মানুষের মন থেকে মুছে যাচ্ছে? একদম না। কমিউনিস্ট হলে তুমি বিষণ্ণতা তোমাকে গ্রাস করবে না। পেটি বুর্জোয়া মানুষে থাকলে কিছুটা করে, সেটা থেকে আমাদের কাটাতে হয়। আর রাজনীতি সবসময় চড়াই উতরাই আছে, বন্ধুর পথ আছে, কাকাবাবুর ভাষায়, ফুল বিছানো নয়, বিপ্লবের পথ কাঁটা বিছানো। 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, পঞ্চায়েত ছিল, পুরসভা ছিল, শাসন ছিল, তার একটা অভ্যাস হয়ে যেতে পারে। কিন্তু 34 বছর আগেও তো এরকম অনেক চড়াই উতরাই পথ ধরেই আসা হয়েছিল। আর আমার করতে সুবিধা হচ্ছে, যখন 34 বছরের মধ্যে 50% টাইমটা আমি দিল্লিতে ছিলাম এবং অল ইন্ডিয়া রাজনীতি করতাম, এবং যেখানে পার্টি দুর্বল, আন্দোলন দুর্বল, সেখানে কাজ করতাম এবং বিরোধী ভূমিকা পালন করেছি। সুতরাং 11-র পরে বিরোধী ভূমিকা পালন করতে অসুবিধে হয়নি। বরঞ্চ আমি বলতাম আমাদের প্রজন্মের মধ্যে আমি হচ্ছি বিরোধিতা রাজনীতি এক্সপার্টাইজ, কারণ বাকিদের সরকার পক্ষের লোক, আমি ছিলাম বিরোধী পক্ষের লোক। এক। আর দুই হচ্ছে যে যেটা তুমি বলেছো 19-এর পরে ঢালু, আসলে কমিউনিস্ট আন্দোলনে, বামপন্থী আন্দোলনে 90-এর দশকের পর থেকেই একটা ঢালু ব্যাপারটা চলে আসে। যখন সমাজতন্ত্র অ্যাজ আ থট, একটা লক্ষ্য, সে যখন আক্রান্ত হয়, তখনই অনেকেই মনে করেছিল ইতিহাসের শেষ সীমায় আমরা পৌঁছে গেছি, এন্ড অফ হিস্ট্রি। কিন্তু তা তো নয়। তারপরে 90-এর দশকের মাঝামাঝি লোকে মনে করেছিল সাম্রাজ্যবাদ শেষ, বিশ্বায়ন। কিন্তু এখন আবার দেখো, এই যে ইরানে যা হচ্ছে, প্যালেস্টাইনে যা হলো, সেখানে দাঁড়িয়ে একমেরু বিশ্ব নেই, ভাঙছে। আবার নতুন প্রজন্ম নিউ ইয়র্কেও লাল ঝান্ডা নিয়ে মিছিল করছে, স্পেনে, রোমে, ইংল্যান্ডে প্রতিদিন সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল হচ্ছে, ওয়াশিংটনের মধ্যে হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, টোকিওতে হচ্ছে, সিওলে হচ্ছে। তো উৎসাহিত হওয়ার কথা। তো একটা ফেজ আসে, আবার হচ্ছে সিসয়ের মতো আবার ওপরে ওঠে। আমাদের রাজ্যেও এই যে 19-এ 21-এ আমাদের যে হচ্ছে তোমার গিয়ে নির্বাচনী ফলাফল হলো, তো তারপর থেকে তো আর পেছনে হাঁটার জায়গা নেই।
সেখান থেকে তো এগিয়ে যাওয়ার জায়গা আছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসছে, তারা দীক্ষিত হচ্ছে, তাদের একটা বিশ্ববিখ্যাত তৈরি হচ্ছে, তাদের ডেডিকেশন নিয়ে তারা লড়াই করছে, এবং এটা তো একটা আশাবাদ। ওরা মনে করেছিল দক্ষিণপন্থা উত্থানের সঙ্গে সঙ্গে যে ইনকলাব জিন্দাবাদ শব্দটাই লোকে ভুলে যাবে, মিছিল মিটিং ভুলে যাবে, কিন্তু এখনও মিছিলে হাজার হাজার লোক আসছে, উৎসাহের মধ্যে আসছে। তাহলে সেখানে দাঁড়িয়ে বিষণ্ণতার বদলে অনেক বেশি আরও মানুষকে এই বয়সে নতুন করে বাঁচার রসদ যোগায়, তাগিদ যোগায়, এবং একটা আশাবাদের এটা ঝলকানি নয়, স্পষ্ট হচ্ছে তোমার গিয়ে সিলভার লাইনিং দেখা যাচ্ছে। এক তীব্র আশাবাদের কথা শোনালেন মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম অনেক দেখেছেন, সংসদ দেখেছেন, বিধানসভা দেখেছেন, মন্ত্রিসভা দেখেছেন, মিছিল দেখেছেন, মিছিলে হেঁটেছেন মাইলের পর মাইল। অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মুখ থেকে বাম জনতা এই আশাবাদী তো শুনতে চায়। আমরাও শুনলাম, দেখব ভবিষ্যৎ কোন দিকে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। ঘুরে বেড়াচ্ছি পুরুলিয়ায় নির্বাচনের হাল হকিকত বুঝতে। তৃণমূল কি বলছে, বিজেপি বা কতটা এগোলো, আর পুরুলিয়ায় একসময় একাধিপত্য করা সিপিএমের অবস্থাটাই কি। বান্দোয়ানে এসে দেখা হয়ে গেল রুথু সিংয়ের সঙ্গে। তিনি এবারে সিপিএমের ক্যান্ডিডেট। একসময় ট্রাইবালরা, বিশেষ করে আদিবাসীরা ব্যাপকভাবে লাল ঝান্ডার নিচে সমবেত হয়েছিল। বছরের পর বছর তাদের জন্য নানা লড়াই করেছে সিপিএমের মতো দলগুলো। তারপরে কি হলো যে ট্রাইবাল ভোটটা আপনাদের মানে ট্রাইবাল ভোটটা সিপিএমের থেকে বেরিয়ে অন্য সব ঝান্ডার নিচে জড়ো হলো কেন? দার্জিলিং পাহাড় থেকে আমাদের এই জঙ্গলমহলে একদম দলমা পাহাড় পর্যন্ত যেভাবে এই তৃণমূল ঘাতক বাহিনী মাওবাদী সেজে আমাদের এলাকায় কয়েকশো কর্মীকে খুন করেছে, বড় বড় নেতৃত্ব। উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের পুরুলিয়া জেলার সর্বোচ্চ পার্টি নেতৃত্ব কবে রবি কর, তার আনন্দময়ী করকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে মাওবাদীরা, সেই সময় আমাদের কিছু মানুষ আতঙ্কিত হয়েছিল। যদিও সেইটাকে মোকাবিলা আমরা করেইছিলাম। 2011 সালে সরকার পতন হলে পরেও এই বাদন বিধানসভায় আমরা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলাম। সেই সময় সুশান্ত বেসরা, তাকে আমরা জিতিয়েছিলাম 11 সালেও। এবারে সেইটা হয়তো কিছুটা আমাদের মানুষ, আদিবাসী মানুষ কিছুটা, তো এই সরকার দুর্নীতিবাজ একটা সরকার, এই সরকার গোটা পশ্চিমবাংলাটা শেষ করে দিয়েছে। আমরা আবার আহ্বান করেছি যে বাংলাটাকে বাঁচাতে হবে, বান্দর বিধানসভায় বাঁচাতে হবে, গরিব মানুষ আদিবাসীদেরকে বাঁচাতে হবে, আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার থেকে বাঁচাতে হবে, বাট্টাদারকে বাঁচাতে হবে, এই খাদ্য অভাবকে বাঁচাতে হবে। আমরা পুরানো দিনে শুনতাম যে এই 12 নদীর 13 খাল, তবে পাবি কুইলাপাল, বাঁধন ছিল আন্দামান। সেই আন্দামান আমাদের বামপন্থ সরকার যখন ছিল 1977-এর পর, আমরা আনাচে কানাচে রাস্তাঘাট করেছি, আমরা স্কুল করেছি, কলেজ করেছি, বিশ্ববিদ্যালয় করেছি। আচ্ছা, আমি তার মধ্যে একটা কথা আমি জিজ্ঞেস করি যে ভূমিজ, সাঁওতাল, মুন্ডা, কুর্মি, নানা রকম বিচিত্র আছে এই এসটি সমাজে। তাদের মধ্যে কি কোনো ভেতরের বিরোধ, ভেতরের দ্বন্দ্ব কাজ করেছে এই সময়তে, যার ফলে আপনাদের কাছ থেকে সমর্থন সরে গেল? না, সেইটা এখন আমাদের কাছে নেই। কোনো সমাজ তাদের আলাদা জাতিসত্তা, ভূমিজদের আলাদা জাতিসত্তা আছে, সাঁওতালদের জাতিসত্তা আলাদা আছে, তাদের নিজেদের আচার আচরণ, সংস্কৃতি সবটাই নিজেদের আলাদা। ফলে সে সম্পর্কে মানে ওই নিয়ে পার্টি যে আমাদের বিচ্ছেদ হয়েছে এরকম কোনো বিষয় না। আচ্ছা, আপনারা ভূমিজোড়া কাকে দেবতা মানেন? পাহাড়কে, জঙ্গলকে, গাছকে, না কাকে? আমরা প্রাকৃতিক, পাহাড়, গাছ, পাথর, মানে যা আদিমকালের থেকে মানুষজন যখন ছিল, আপনার ওই কী বলে পড়ার ছিল না, তখন এই ছাল বাকড় পড়তো। আদিবাসীরা সেইখান থেকেই তো সব শিখেছে, কি পড়তে হবে, চাষবাস শিখতে হবে। এই ভবিষ্যৎ আদিমকাল থেকে বসবাস করতে, ফলে আদিমকালে এই সাঁওতাল আদিবাসীরা বিশেষ করে, আর আমাদের তো এই এলাকা জঙ্গল এলাকা,
ফলে সেই সময় থেকে তাদের কোনো বিষয় না, বিরাট কিছু করব এরকমও বিষয় না। যদিও আমরা সরকারে যখন 1977-এ ছিলাম তখন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এইটা উন্নতি ঘটার পরে আদিবাসীদের একটা অনেকটা শিক্ষায় আচ্ছা, আপনার কখনো মনে হয় না এই যে আদিবাসীদের প্রাচীন জীবনযাত্রা, তাদের কথা, তাদের স্মৃতি, এই একটা হিন্দুত্বের হাওয়া এসে সব জিনিসকে একই ধরনের হিন্দু বানাতে গিয়ে সেই জীবনযাত্রার উপরে আঘাত আনছে, এটা অনেকে মনে করেন, আপনার কি মনে হয়? না না, আমাদের এলাকায় সেরকম কিছু মনে করে না যে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র। আমাদের সেটা আদিবাসীরা, বিশেষ করে বান্দানের মানুষ, বান্দান বিধানসভা এলাকার মানুষ এইটাকে বিশ্বাস করে না যে হিন্দু দিয়ে সব কিছু হবে। যারা হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য কথা বলছে, বড় বড় বাত বলছে, তারা মিথ্যাবাদী একজন। মোদি যখন সরকার আসলো তখন বলেছিল যে প্রত্যেকটা বছর 2 কোটি বেকারের চাকরি হবে, প্রত্যেকটা মানুষকে 15 লাখ টাকা করে দেয়া হবে, জিনিসপত্রের দাম কমানো হবে। কিন্তু আজ কোথায়? কোথাও একটা চাকরি নেই। আচ্ছা রুধুবাবু, আপনি কি করেন, আপনার পেশা কি? আমার পেশা হচ্ছে, আমি পার্টির ফুল টাইমার। আচ্ছা, আপনি সর্বক্ষণের কর্মী, সর্বক্ষণের কর্মী। পার্টির সর্বক্ষণের কর্মী। বাড়িতে আর রোজগার কে করেন? আমার ওই স্ত্রী আছে, ছেলে বৌমা আছে। স্ত্রী কি করেন? তিনি গৃহবধূ? গৃহবধূ না, উনি আমাদের সংসারের কাজকর্ম করে, আমাদের যা আদিবাসীদের বিভিন্ন ধরনের চাষবাসও করে, তারপরে ছাগল, গরু, পশুপালনটা আমাদের বেশি। জমি আছে বেশ খানিকটা, চাষের জমি? না, চাষের জমি আমার নিজস্ব জমি যেটা আছে 51 ডিসিমিল। আচ্ছা, পরের অন্য জমিতে চাষ করেও আমাদের সংসার চালাই। তা আপনি এখন আর চাষের কাজে নামেন না? না, আমি কোনো সময় সঙ্গে যেদিন সময় হলো, হয়তো সকাল থেকে 8টা পর্যন্ত সাথে থাকলাম, বাকিটা আমি হোল টাইমার, সকালে বার হয়ে চলে গেলাম। তা বউও কি কমরেড না শুধু ঘরেই থাকেন? না না, উনিও কমরেড। আজকে মিটিংয়ে আসবেন? আসবেন। আপনার সাথে প্রচারে বেরোচ্ছেন বউ? হ্যাঁ, বেড়েছে। ও যদিও একটু শরীরটা দুর্বল হয়েছিল, এই সময় তো বুঝতেই পারছেন, মানে সুগার, প্রেশার, এইসব রোগগুলো, ফলে একটু বিপদে ফেলেইছে, তবুও বলেছে আজকে আমি হাঁটবো। বাহ বাহ। আচ্ছা, আপনাদের বড় পরব কি? আপনাদের ভূমিজদের বড় পরব কি? আমাদের পরব হচ্ছে ওই বাঁধনা পরব। সেরকম কি হয় সেখানে? ওটা হয় যে গরুদেরকে খোটানো হয়, খেলানো হয়, তাদেরকে চুমানো হয়। কোন মাসে হয় সেটা? ওটা ওই কার্তিক মাসে, কালী পূজার সেই সময়, ওইটাকে একটু বেশি বাঁধনা পরব বলে। আচ্ছা আচ্ছা, তারপরে খাওয়া দাওয়া হয়? ও পিঠে লাঠা এইসব, হ্যাঁ। তারপরে একটু মহুয়া টহুয়া? ওগুলো চলে, মানে আদিবাসীদের আপনার বিভিন্ন ধরনের জিনিস আছে, মোয়া দিয়ে তৈরি করা, তারপরে আরও অন্যান্য যা যা করে আর কি, সবই হয়। হ্যাঁ ওটা করে। তা আপনাদের সমাজে এখন মানে নানা রকম আধুনিকতার ঢেউ আসছে, আবার পুরনো দিনের সংস্কারও আছে। ছেলে মেয়ের বিয়ে কি বাবা মা দেয় না নিজেরা পছন্দ করে? না, দেখুন, আমাদের দিতেও হয়, ছেলে মেয়ে পছন্দ করলেও সেটাও আমরা করি, কোনো অসুবিধা নেই। সেটা বাড়ির থেকে আপত্তি করা না, হয় না, না? না, আর যদি বাড়ির মেয়ে বা ছেলে সমাজের বাইরে কারোর সাথে ভালোবাসা করে? কোনো অসুবিধা নেই, যদি কারো ইচ্ছে থাকে, যদি বয়স তার হয়ে থাকে 18 বেশি, তাহলে কোনো অসুবিধা নেই। কি মনে করছেন এবার বান্দোয়ান বিধানসভায় কি ফলাফল হতে পারে? ভোট বাড়বে আপনাদের? হ্যাঁ, ভোট বাড়বে, কি জিতবো জিতবেন? অবশ্যই। রেট বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না না, বাড়াবাড়ি কি, কেন জিতবেন? জিতবো, মানুষ আশা, মানে আমাকে যখন বামফ্রন্টগতভাবে প্রচারে আমার নামটা এসে গেছে, যখন বিমান বসু বা মোহাম্মদ সেলিম আমার নামটা যখন বলেন, এলাকার মানুষ খুব উৎসাহিত। এবং একটা সময় এই জন্যে আমি নিজস্ব কনফিডেন্স বলছি যে আমি জিতবো, তার কিছু কারণ আছে। এলাকায় পড়ে থাকে কাজ করা মানুষের পাশে থাকা, বিপদে আপদে থাকা, এমনকি এই এলাকায় এই জঙ্গলে কয়েকশো কমরেডকে আমাদের খুন করেছে, তারপরেও আমরা লড়াই করেছিলাম এই মাওবাদীর বিরুদ্ধে, মাওবাদী তৃণমূল ঘাতক বাহিনীর বিরুদ্ধে। ফলে সেই সময় লড়াই করে এদেরকে প্রতিহত করতে পারেছি এবং খেদিয়েছিলাম এলাকায় মানুষকে সঙ্গে নিয়ে। ফলে সেই জন্য মানুষ ভালোবাসে। আচ্ছা, এই অঞ্চলে তো এক সময় বিমান বসু খুব আসতেন, বিমান বসুর সঙ্গে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে? হ্যাঁ, বিমানদা তো আমি শেষ সময় মূল দায়িত্বে আসতেন, উনি পুরুলিয়া জেলায় দায়িত্বেই ছিলেন। ফলে তো কি বলে, সম্মানীয় ব্যক্তি, বা আমাদের কি বলবো, উনি ভালোবাসেন আপনাকে? যথেষ্ট। ভালোবাসেন? হ্যাঁ, পার্টি অবশ্যই ভালোবাসেন। আচ্ছা, নমস্কার।